নক্ষত্র নক্ষত্র এই অবেলায় এই বাগানে বসে কি করছো ভাই? কি তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন? আমার জীবনের সমস্ত হাসি আজকে ফুরিয়ে গেছে দিদি। তাই তো স্বপ্নের রঙে রাঙা আমার ভালোবাসার ছবিগুলোকে আমি একটা একটা করে আমার এই চোখের জল দিয়ে নক্ষত্র, আর কান্নার রং দিয়ে আমি নতুন করে সাজিয়ে নিয়েছি অসংখ্য বেদনার ছবি। তোমার ভালোবাসা বুঝি হারিয়ে গেছে? হারাবেই তো, কারণ আমি যে বন্ধহীন অসহায় বেকার। তাই তো আমার সাথে ভালোবাসার নাটক করে যায়। প্রকৃত ভালোবাসা চায় না দিদি, ভালোবাসা চায় না। আমি তো নাটক করিস না দিদি, আমি তো বাস্তবকে বিশ্বাস করে এই ভালোবাসার ফোন করেছিলাম। স্বপ্নের নাম রং নিয়ে সাজিয়ে নিয়েছিলাম আমার এই সুন্দর হৃদয়ে। কিন্তু তোর ভাগ্যের কালবৈশাখী সব আমার ভালোবাসার বদলে চৌচির করে দিয়েছে দিদি, চৌচির করে দিয়েছে। নক্ষত্র, শান্ত হও ভাই, শান্ত হও। আমি জানি ব্যক্ত ভালোবাসা বড় বেদনা যায়, তো বাস্তবকে তো মেনে নিতেই হবে। পারছি দিদি, পারছি না। আমি কিছুতে এই বাস্তবকে মেনে নিতে পারছি না। এবার কোথায় উন্মাদ হয়ে যাবো দিদি, আমি উন্মাদ হয়ে যাবো। শান্ত হও ভাই, শান্ত হও। মনকে শক্ত করার চেষ্টা করো। আমি বলছি একদিন সব ঠিক হয়ে যাবে। চমৎকার চমৎকার বিরহ প্রেমের কি বিউটিফুল সিচুয়েশন। মনে হচ্ছে যেন সিনেমা দেখছি। ঠিক বলেছো বৌদি, তুমি ঠিক বলেছো। কিন্তু এটা তোমার ইংলিশ কোনো পিকচার নয়। তবে কি কোনো ধর্মমূলক ভালোবাসার কাহিনী? ভালোবাসার শব্দটা এক লোক, তার মানে কিন্তু অনেক 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 গভীর। উচ্চ শিক্ষিত হয়ে কোন ভালোবাসার কি অর্থ সেটা বোঝাবার মতো যোগ্যতা তোমার আমার নেই। এই ছোটখাটো মেয়েটা দেখছি তোমার মাথাটা না চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেছে। বৌদি, এই সন্ধ্যাবেলায় নক্ষত্রকে নিয়ে এই বাগানের মধ্যে কি করছিলি? তোর স্বামী নেই বলে যাকে পাবি তাকে দিয়ে যৌবনের খোদা মেটাবি? ও ভগবান, এই কথা আমায় শুনতে হলো। আমাদের মধুর সম্পর্কটাকে তুমি ছোট্ট করে দিও না বৌদি, ছোট্ট করে দিও না। মধুর সম্পর্ক? হ্যাঁ বৌদি, হ্যাঁ, মধুর সম্পর্ক। যে সম্পর্কে কাজে সমস্ত সম্পর্ক ছোট হয়ে যায়, যে সম্পর্কের অধিকারে একজন নারী একজন পুরুষের দীর্ঘ কামনা করে তার কপালে লেগে দেয় ভাতৃদের রক্ষা দিয়া। ওর সঙ্গে আমার সেই সম্পর্ক। থাক ভাই থাক, অতকে চাঁদ দেখে কোনো লাভ হবে না। অন্য কেউ না জানলেও ঈশ্বর তো জানে ভাই, ঈশ্বর তো জানে তোমার সাথে আমার সম্পর্ক কতখানি প্রথম। তাই তো আমি বলে যাচ্ছি ভাই, যতবার চেষ্টা করুন কেন আমাদের ভাই বোনের মধুর সম্পর্ককে বলতে করার, কিন্তু আর কখনো সফল হতে পারবে না ভাই, সফল হতে পারবে না। কোনোদিন না ভাই, কোনোদিন না, কোনোদিন না। দিদি বলে যতই তুমি সাধু সাজার চেষ্টা করো, আমার চোখে তুমি ভাগে দিতে পারবে না নক্ষত্র। তুমি অন্ধ নক্ষত্র, তাই দেখতে পারো না কোন হৃদয়ে কতটা মধু জমা দেওয়া আছে। ওই সামান্য চাকরানির কাছে কি পাবে তুমি? আমার কাছে এসো, তোমাকে না অফুরন্ত মধুর সন্ধান দেবো। আমি তোমার দেহের ক্ষুধা কানায় কানায় মিটিয়ে দেবো। তুমি আমার চোখের দিকে তাকিয়ে দেখো, কত জাদু মিশে আছে। আমার বুকের দিকে তাকিয়ে দেখো, কত মধু জমা হয়ে আছে। এসো নক্ষত্র, এই নির্জন নিরালায় তোমাকে শুধু একবার কাছে পেতে চাই। এসো এসো তুমি এসেছো ঠাকুর, তুমি না এসে বললে হয়তো এই নক্ষত্র আমাকে, যে নক্ষত্রকে আমি ভাইয়ের মতো ভালোবাসি, সেই নক্ষত্র কিনা
সমস্যা বৌদি সমস্যা। সতী নারী আর সতী মাতা তাদের বলে তুমি জানো? তোমার মতো মহিলার তা জানা নাই। সতী নারী হলেন রামায়ণে রামচন্দ্রের স্ত্রী সীতা দেবী। তিনি সতী নারী ছিলেন বলেই তো ওই ভগবান শ্রী রামচন্দ্রের স্ত্রী হতে পেরেছিলেন। সতী মাতা হলেন ঠাকুর রামকৃষ্ণদেবের স্ত্রী সারদা মেয়ে। তিনি সতী নারী ছিলেন বলেই তো কোন সন্তানের জন্ম না দিয়ে এদেশের লক্ষ লক্ষ মানুষের কাছে তিনি ভক্তিময়ী পূজারিণী বনমালিনী জগৎকরণী মা হয়েছে। সতী নারী আমি বলি লক্ষিন্দরের বেহুলাকে। তিনি তার সতীত্বের কঠোর পরীক্ষা দিয়েছিলেন। কাল্লাবিতে দংশন করা মৃত লক্ষিন্দরের দেহ ভেড়ায় ভাসে গাঙ্গন নদীতে চলার পর সমস্ত সর্বরাজ্যে পৌঁছে দেবদেবীদের মৃত্যু দেখে তুষ্ট করে মৃত লক্ষিন্দরের দেহে প্রাণ ফিরিয়ে নিজের শাখা সুদূরকে অক্ষয় করে স্বামীর হাত ধরে স্বর্গ থেকে ফিরেছিলেন মর্তে। তিনি যুগের প্রকৃত সতী নারী। তাই তোমার মতো একটা চরিত্র নারীকে আমি আমার এক বুক তীব্র ঘৃণার সহিত জানাচ্ছি। শোনো ওগো ওগো নারী, কোথায় কোথায় তোমার বাড়ি? কেন এদেশের শিক্ষা নেই, বিদেশে দিচ্ছ পারি? তোমরা তো মা দুর্গা মা চণ্ডী দেবীর চাঁদ, তোমাদের তো অসীম ক্ষমতা, তার বুকে নেই কেন এতটুকু মমতা? তোমরা নিজেদের ভর করো, ভাবছো কেন আমার চোখের ঘর? এই মাটিতে জন্ম নিয়েছ আমাদের সত্য অভিনবিতা মাদার কবিতা তোমাদের ক্ষমতা বাচ্চা, তোমাদের সঙ্গে হচ্ছে আজকে এই পুরুষ সমাজের মৃত্যু সজ্জা। জন্ম নিয়েছ মায়ের কোলে, জন্ম দেবে তুমিও। মিষ্টি সুরে ডাকবে ডেকে খোকা। আর তখন সন্তানরা আমরা বলবো মা, মা গো। তবেই তো সার্থক হবে মা ও ছেলের মধুর সম্পর্ক। একটা কথা তুমি মন প্রাণ খুলে শুনে রাখো নারী, মাটি খারাপ হলে যেমন ভালো ফসল হয় না, তেমনি মায়েদের গর্ভ খারাপ হলো কোনদিনও সুসন্তানের জন্ম দেওয়া যায় না। কি বলবেন? সত্যি যদি লম্পট হতাম, সত্যি যদি চরিত্রে না হতাম, তাহলে এত সহজে অক্ষত অবস্থা দাঁড়িয়ে বৌদি তোমার সঙ্গে কথা বলতে পারতাম। হয়তো কোনো নদীর তীরে বা ঝোপের ধারে অসহায় বিবস্ত্র অবস্থায় ঘুরে থাকতো তোমার এই অতিশক্তি বৌদির অচৈতন্য দেহ। মারছিস কেন? নক্ষত্রের সন্ধ্যাবেলা বৌদিকে একাতে ওর সম্মানহানির চেষ্টা করছিল। বিশ্বাস করবেন বলো, আপনি বিশ্বাস করবেন না এই চরিত্রের এত কথা বিশ্বাস করে আপনি আপনি ভুল বুঝবেন, ভুল বুঝবেন না। চুপ কর, হতভাগা, চুপ কর। যা যা, তুই দূর হয়ে যা। আর কোনদিন তুই এ বাড়িতে পা দিবি না। আজ থেকে আমি জানবো আমার নক্ষত্র মারা গেছে। আমি বলছি আমার নক্ষত্র সম্পূর্ণ নির্দোষ। বাবা মিথ্যা কথা বলছে। একটিবার সে মিথ্যার প্রতিবাদ করে একটিবার তুই এই কাজ করতে পারিস না। তুই এই কাজ করতে পারিস না। তুই একটিবার বল, একটিবার। মা, তোমার অবদান নক্ষত্র যে আজ এই মৃত্যু করে ভেঙে ফাঁকা করে গেছে মা, শত চেষ্টা করলো সে যে সত্যের আলো সন্ধান পাবে না। বাবা বাবা, আমি চিরদিনের মতো এবার ছেড়ে চলে যাচ্ছি। আপনাদের এই শান্তির দেওয়ালে আর কখনো আমার মতো দানবের পাপের পদচিহ্ন পড়বে না। এই বিষ নিঃশ্বাসে কখনো পরিবেশ দূষিত হবে না আপনাদের সুখের পরিবেশ। অনেক যাওয়ার সময় তোমাকে শুধু আমি একটা কথা বলে যাচ্ছি, সেদিন যেদিন এই সুন্দর পৃথিবী থেকে হারিয়ে যাবে তোমাদের এই অবাক নক্ষত্র,
আমাদের সকলের চোখে দুঃখটা বেদনার অস্ত্র ঝরে পড়ে, তাহলে আমার আত্মা শান্তি পাবে, আমার আত্মা শান্তি পাবে। অমন মা ভরা মধুর কণ্ঠে খোকা খোকা বলে ডেকে আচ্ছা শুভ যাত্রাটা তুমি বাধা হয়ে দাঁড়িয়েও না। মা গো, তোমার যে দু চোখে অবিরাম রক্তবিন্দু মাটিতে অনর্ব ছড়ে পড়ছে মা, ওই রক্তবন্ধ গুলো আজ আমার চলার পথ পিছন হয়ে যাবে না, আমার চলার পথ যে পিছন হয়ে যাবে। আমার মায়ের দুটি চোখ, আমার মায়ের দুটি চোখ, আমার মায়ের দুটি চোখ, আমার মায়ের দুটি চোখ, গরবের সারিয়া সর্বভূতেষু রাত্রিরূপেণ চাপার মৃতদেহের উপরে দাঁড়িয়ে সেই যৌবন বিক্রি করার টাকা মোটা মোটা হাতে ভরিয়ে নিয়েছে, খুশি হাসি হাসছে। পার্বতী, ওই কোথায় রে? ওর হতভাগ্য দেবতা যে পাগল হতে চলেছে। কে তুমি? হ্যাঁ, আমি রূপসী আনারকলি মোহাম্মদের মুসাফির, ওভাবে শাহজাদা সেলিম। আমি অভাগী নায়রা বীর বাগিচে ফোটা পিয়ার গুলো ভিখারি বসু। আমি পার্বতীর হতভাগ্য প্রেমিক দেবতা। আরে তুমি সেই কুমার হরিপদ না? না, তবে আমি এসুকের দেবতা। আমার প্রেম কাহিনী জগতে ছিল অমর হয়ে থাকবে। সে কাহিনীর পাশে লিখা থাকবে শুধু দুটি নাম, এসুকের দেবতা হরিপদ, আমার প্রিয়তমা পার্বতী চাপা। কিন্তু দেবদাসের শর্ত তো সার্থক হয়নি বন্ধু। মৃত্যু দিয়ে শেষ হয়েছিল দেবদাসের ব্যর্থ প্রেমের কাহিনী। তোমার আমার ভালোবাসা দিয়ে সে কাহিনী আমরা পাল্টে দেব। আমার প্রেমের চুম্বক দিয়ে তোমাকে আমি সারা জীবন বুকে সাজিয়ে রাখবো। তাই নাকি? এসো চাপা, এসো।
ছুটে আসবে বুঝতে যেও না বাড়ি যেও না আমাকে একটুখানি কয়েকটি খুলে যেও না এই রাজ্যে এই ভদ্র মহিলাকে একাপে কি অসভ্যতা শুরু করেছি যাও ভাগ এখান থেকে না আমার কর্ম থেকে না নিয়ে আমি এখান থেকে কোথাও যাবো না আর যদি কখনো ভদ্র মহিলার পিছনে একা লাগি তাহলে তাহলে তোকে আমি জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো যা ভাগ এখান থেকে আমি না বেলা মানে আমার কোমরটা ভেঙে দিয়েছিল যাচ্ছি যাচ্ছি পার্বতী আমি চলেই যাচ্ছি তুমি যাওয়ার আগে তোমার এই ব্যাগ তুলে রেখে শেষ কথা তুমি শুনে রাখো ভালোবেসে ভিখারি হলাম তুমি হলে রাখো ভালোবেসে ভিখারি হলাম তুমি হলে রানী তোমারই ঘরে চলে গো মনি তোমারই ঘরে চলে গো মনি আছাড়ে আমি কেঁদে মরি ভালোবেসে ভিখারি হলাম তুমি হলে রানী গো ভালোবেসে ভিখারি কেন কেন আমার জীবনে চরম শত্রু কঙ্কনকে ভাই বলে ডেকেছো মন চেয়েছে তাই দেখেছি তোমার মন কি চায় না আমার ওই বাড়ি ঠিক ওই যুবককে তুমি চেনো আগে চিনতাম কিন্তু যেদিন থেকে আপনি আমাকে চাপা থেকে বেশ চম্পা করে বানিয়ে দিয়েছেন সেদিন থেকে আমি কাউকে চিনি না কাউকে না বাজে কথা বলে অতীত কাজের সাফাই করার চেষ্টা করো না উত্তর দাও কেন কেন আমার সব চাল পাঞ্চাল করে দিয়েছো আচ্ছা আচ্ছা চৌপাগুলি এক মাস তুমি তো বাড়ি ছেড়ে এসেছো বাড়ির জন্য তোমার মন খারাপ হয় না বাড়ি হ্যাঁ বেশ তো এই প্রেমের ছাড়াও তো তোমায় 5,000 টাকা অ্যাডভান্স দিচ্ছি তুমি একদিনের ছুটি নিয়ে তুমি তোমার বাবার সঙ্গে দেখা করেছো আর তোমার এই বাবার টাকা পেলে সব দুঃখ কষ্ট সব ভুলে যাবে। কিন্তু বস বাবা যখন আমাকে জিজ্ঞাসা করবে এক মাসের চাকরিতে তুই এত টাকা পেলি কোথায় তখন কি আমি বলবো বস আমি কি আমার বাবার সাথে গিয়ে বলতে পারবো বাবা আমি আমার যৌবন বিক্রি করে তোমার জন্য মোটা মোটা টাকা নিয়ে এসেছি মোটা মোটা না বস না এই হতভাগিনী চাপাকে যেদিন থেকে আপনি চম্পা করে বানিয়ে দিয়েছেন তাই এই চম্পা করে চাপা হয়ে কখনো কোনোদিনও তার বাবার কাছে ফিরে যাবে না আর কখনো ফিরে যাবে না চাপা তোমরা আমার মেয়ে চাপাকে দেখেছো এই 1 মাস আগে চাকরি করতে এসে মেয়েটা যে আমার কোথায় হারিয়ে গেল আজও তাকে আমি খুঁজে পেলাম না বাবা কে কি চাপা চম্পাগুলি Have you gone mad? কাকে তুমি পাগলের মতো বাবা বলে ডাকছো কেন গো আমাকে গো আমাকে আপনি যতই কিছু করার চেষ্টা করুন ওই আমার মেয়ে চাপা আপনি ভুল করছেন বাবু আমি আপনার মেয়ে চাপা নয় আপনার মেয়ের ভিতর আমাকে দেখতে হলো আসলে আমি আপনার মেয়ে চাপা নয় আমার নাম চম্পাকলি না, তুমি আমার চাপা এই নিজের মেয়েকে চিনতে কোনো বাবার কখনো ভুল হতে পারে না চাপা! এটা এটা আপনার মেয়ে নয় আপনি বলতে পারেন আমার মেয়ে কখনো তা বলতে পারে না হ্যাঁ বলছি আপনি ভুল করছেন আপনি ভুল করছেন কেন রে মা? কোন অভিমানে তুই নিজেকে এইভাবে আড়াল করে রাখতে চাইছিস তুই কি জানিস না তোদের চিন্তা একটা রাত আমি অঙ্কবলের মতো তোকে খুঁজে বেরিয়েছি
এটা পাগলামি করার জায়গা নয়। যা, ভাগ এখান থেকে। কি বললে? আপনি বাড়ি ফিরে যান বাবু। আপনার মেয়ের মতো আমাকে দেখতে হলে আপনি যাকে চাপা ভাবছেন আসলে চাপা নয়, আর সেই এই শহরের বাবুদের আধা রাতের মুখে আনি মিস চম্পাকলি। কি বললাম? হ্যাঁ বাবু, হ্যাঁ। বয়স হলো, আমার এই দৃষ্টি শক্তিটা এত ক্ষীণ হয়ে যায়নি। তুই আমার মাথায় হাত রেখে তুই তুই আমার মাথায় হাত রেখে কি একটিবার বলতো তুই আমার মেয়ে চাপানোস? আমি জানি তুই আমার মেয়ে হলে তুই কখনো তুই আমার মাথায় হাত রেখে দীপ্তি করে বলতে পারবি না। তুই সত্যি করে আমার মাথায় হাত রেখে বলতে রে বাপ, তুই আমার মেয়ে চাপানোস। মিথ্যার টোপ ফেলে তোমার কাছে কিছু টাকা বা আমার ধান্দা চলে এসেছে চম্পাকলি। ওই শালা ফুটপাতে পড়ে থাকবে। বললে আর শালা পুলিশে তুলে নিয়ে যাবে। বাবা, একে রক্ত ঝরছে। বাবা, বাবা, বাবা। তোমার জানে এত সহজে চিন্তা পারতাম না চম্পাকলি। পাগলি! হ্যাঁ হ্যাঁ, আমি তোকে ঠিক চিনেছি। তুই আমার মেয়ে চাপানো, তুই মিস চম্পাকলি। যে চম্পাকলিকে আমি জানি না, চিনি না, আর কখনো আমি চিনার চেষ্টাও করবো না। আমি আমার মেয়ে হয়ে তোর এই বাবাকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে এইভাবে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারতো না। তাহলে বাবার রক্তবিন্দু রক্ত এই মাটিতে ঝরে পড়তে দিত না। চুপ! তুই আমাকে বাবা বলে ডাকবি না। আজ থেকে তোমার যাওয়ার সব কিছু পারি। সে চম্পাকলি না, ঠিক আছে? তাই তো তোমার মেয়ে বলে নিজেকে পরিচয় দিতে আজ আমার লজ্জা হয়। আমি তোমার মেয়ে বাবা, দেখো না দেখো, আমি তোমার মেয়ে, আমি তোমার মেয়ে। আজ থেকে আমি জানবো তোর চাপানো আমার চাপা পড়ে গেছে। আমি তোমার সে মেয়ে। কিন্তু চাপার মুখ থেকে জন্ম নিয়েছে। আজকে সেই চম্পাকলি, যে চম্পাকলিকে আমি জানি না, আর আমি চিনার কখনো চেষ্টা তুমি ঠিক করেছো বাবা, তুমি ঠিক করেছো। এই কলঙ্কিনী চম্পাকলিকে তুমি যদি মেয়ে বলে পরিচয় দিতে, তাহলে তুমি যে সমাজের কাছে অনেক অনেক ছোট হয়ে যেতে। থাকো বাবা, থাকো। তুমি এই সমাজের বুকে মাথা উঁচু করে থাকো। আর আমি একটু একটু করে বিশেষ জর্জরিত হয়ে ওই নরকে হারিয়ে যাই বাবা, ওই নরকে হারিয়ে যায়। নরকে।
সোনা মনের গো আমার,
তোমাকে ছেড়ে আমি কি করে ভাবতে পারো তো? আমি কয়েকটা দিন তোমাকে না দেখতে পেলে না আমি চোখটা অন্ধকার মনে হয়। হ্যাঁ, আমার চোখটা অন্ধকার মনে হয়। আর কয়েকটা দিন অপেক্ষা করো, আমার প্রমোশনটা হয়ে গেলি তোমাকে নিয়ে দূরে কোথায় গিয়ে আমরা রচনা করবো আমাদের স্বপ্ন বাসো। তোমার স্মৃতির সিঁদুর মুছে দিয়ে আবার আমি নতুন করে পরিয়ে দেব আমার এই ভালোবাসার সিঁদুর। আব্বু, তোমার ভালোবাসা দিয়ে আমায় তুমি পাগল করে দাও। তোমার মাঝে মিশে গিয়ে আমি একাকার হয়ে যেতে চাই। বিউটি মাই সুইটহার্ট। আব্বু, চমৎকার চমৎকার! লজ্জাহীনা নারী পুরুষদের আধুনিক প্রেম কাহিনীর কি চমৎকার নিদর্শন। এরা একজনকে বিয়ে করবে, আবার হয়তো আরেকজনের সঙ্গে প্রেম করবে, আবার হয়তো অন্য আরেকজনের ঔরসের সন্তানের জন্ম দিয়ে লজ্জাহীনার মতো হাসবে। তুমি আমার ভুল বলবে দাদা, বৌদিকে আমি সত্যি সত্যি মায়ের মতো শ্রদ্ধা করি। মায়ের মতো শ্রদ্ধা করেই বলিস তো ওই বৌদির স্মৃতিতে নতুন করে সিঁদুর পরিয়ে দেওয়ার স্বপ্ন দেখছিস? মায়ের মতো শ্রদ্ধা করে বলিস তো মায়ের মতো ওই বৌদির কোমরটা জড়িয়ে ধরে বলছিস বিউটি মাই সুইট হার্ট। এতদিন তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, এই এতদিনে তুমি আমায় কি দিয়েছো বলতে পারো? একটা রাত তুমি আমায় সুখী করতে পেরেছো? একটা রাত কেন, একাধিক কামনার পুরুষ যখন তোমাকে সুখী করতে পারে না, আর আমি তো একটা সাধারণ পুরুষ, আমি তোমাকে কেমন করে সুখী করব বিউটি? তুমি পুরুষ নও, তুমি একটা পুরুষ। আর তোমার চোখে অর্ঘ হচ্ছে একদম সিদ্ধ পুরুষ, তাই না? দাদা, ছি অর্ঘ ছি, এই তো শিক্ষা, এই তো রুচিবোধ। ওরে লম্পট, বৌদি আর দেওরের সম্পর্কটা হলো মা ও ছেলের মিষ্টি মধুর সম্পর্ক। সেই মা ও ছেলের মধুর সম্পর্কে তুই কলঙ্কের কালি মাখিয়ে দিলি। তোর বিবেকটা এতটুকু তোকে প্রশ্ন করলো না? ছি আর করছি। চুপ করো দাদা, তুমি চুপ করো, তুমি চুপ করো। আত্মীয় স্বজন সবাই সংসার যদি এই ঘটনা জানতে পারে, সবাই যে আমার মাথা ঘৃণা থুতু দিবে দাদা। সমাজে আর কোনো বৌদি হয়তো তার পুত্র ছেলের দাবি নিয়ে এগিয়ে আসতে চাইবে না। অর্ঘ, তুই এসব মনমোহনী বৌদিদের কাছে পুত্র ছেলের দাবি নিয়ে এগিয়ে আসতে চাইবে না। অর্ঘ, তুই আমি মহা ভুল করেছি দাদা। এই শয়তানি কোন অলুক্তি জাদুর বসে আমি আমার বিবেক মনসত্ব সব হারিয়ে ফেলেছিলাম। আর আমি নিজের ভুল নিজে বুঝতে পেরেছি। তুমি ঠিকই করেছো, চলে এসো। আমরা এই বাড়ি ছেড়ে চলে গিয়ে ঘুরে গিয়ে রেজিস্ট্রি ম্যারেজ করে নতুন সংসার করব। তোমার মনে শুধু সংসার ভাঙতে পারে বৌদি, কিন্তু সংসার কোনদিন করতে পারে না। আমার কথা শোনো। না বলছি না, বিকৃত কামনায় অন্ধ হয়ে আমি আমার বিবেক মনুষ্যত্বকে ভুলে আছি। দেওর আর বৌদির মধুর সম্পর্কের মাঝে আমি আমার মহাপাপের আশ্রয় নিয়েছি। আর আজ আমার মনে হচ্ছে ওই নক্ষত্র সম্পূর্ণ নির্দোষ ছিল। এই শয়তানি কোন লোককে চাদর বাসে নক্ষত্রকে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করেছি। অর্ঘ, তুই নক্ষত্রকে ফিরিয়ে আনো দাদা। সেদিন অন্ধ মনে নক্ষত্রের কথাগুলো অবিশ্বাস করলো। আজ আমার মনে বলছে নক্ষত্র সম্পূর্ণ নির্দোষ ছিল। এই সুন্দর কাল লাগে সুন্দর সম্পর্ককে আমাদের শেষ করে দিয়েছে দাদা। নক্ষত্রকে ফিরিয়ে আনো দাদা, যেমন করি পারো নক্ষত্রকে ফিরিয়ে আনো, ফিরিয়ে আনো। ভাই তুই শুনে যা, আমার এই ভয়ঙ্কর দিব্যিকে অগ্রাহ্য করে আমি যে নক্ষত্রকে ফিরিয়ে আনতে পারবো না রে ভাই, কিছুতেই পারবো না। কোন মুখে থেকে ফিরিয়ে আনার কথা বলছো? নক্ষত্রটা ভীরু কাপুরুষ, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
স্ত্রীকে ছাড়বো না, ওকে আমি কিছুতেই ছাড়বো না। তার আগে নিজের পরিণতিটা কি হবে একবার চিন্তা করে দেখো বিউটি। আমার পরিণতির জন্য তোমাকে ভাবতে হবে না। শোনো ধ্রুব, তোমরা সবাই মিলে সব দিক থেকে পদে পদে আমাকে অসম্মান করেছো। এর জন্য প্রত্যেককে কৈফিয়ত দিতে হবে। আজকের মধ্যেই সেই কৈফিয়ত দিতে না পারলে চিরদিনের মতো এই বাড়িটা ছেড়ে আমি চলে যেতে। তাই যাও বিউটি, তুমি তাই যাও। তুমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছ দেখে এই বাড়িটা এখন রাহু মুক্ত হবে। আর এই অভাগা ভুবন জীবনে সমস্ত অন্ধকার কেটে গিয়ে উঠবে এক নতুন সকাল। সেই সকাল থেকে আমি তোমার কাছে আসতে পারিনি বলি তুমি নিশ্চয়ই খুব রাগ করেছো। তোর রাগ করবো কেন? এই জানো বকুল, আর কিছুক্ষণের মধ্যে আমাদের বাড়িটা রাহু মুক্ত হবে। আর তখন তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দেব। যাবো না, তোমার বিবাহিত স্ত্রীকে উপেক্ষা করে আমি এক মুহূর্তের জন্য সুখী হতে চাই না। বিবাহিতা স্ত্রী থাকলেও আমার প্রতি তোমার দাবি যে সবচেয়ে বেশি বকুল। বলতে নেই গো, কথা বলতে নেই। ও যে আমার ছোট বোন, ওর দাবি তো আমাকে মানতেই হবে বলো। বকুল, বকুল, তুমি কি বকুল? আমার প্রতি তোমার অধিকার কিছু দাবি করবে না? আমার কাছে তুমি কি কিছুই চাইবে না বকুল? চাইবার মতো তো কিছুই নেই আমার। দেবতার মতো স্বামী পেয়েছি, সর্বসমান শ্বশুর বিটিতে আমি আশ্রয় পেয়েছি, এটাই তো আমার জীবনের শ্রেষ্ঠ ভাগ্য। কিন্তু তুই কেউ তোমাকে চিনতে পারলো না বকুল। কেউ না চিনলেও ঈশ্বর তো জানি। তুমি শুধু আমায় একটু ভালোবেসে গো, আর আমি কিচ্ছু চাই না, কিচ্ছু না, কিচ্ছু না। বকুল, বাবা, চমৎকার, চমৎকার। বিউটি, এই যে চরিত্রবান সাধু পুরুষ কিছুক্ষণ আগে ভক্ত চরিত্রে বড়াই করছিলে, এই বুঝি তোমার সৎ চরিত্রের নিদর্শন? বিউটি, ছি, এত জঘন্য তোমার রুচিবোধ! নিজের স্ত্রীকে উপেক্ষা করে একটা চাকরানির সঙ্গে ব্যভিচার করতে তোমার লজ্জা করলো না? না, লজ্জা করছে না। তোমরা যাকে চাকরি ভাবছো সে আসলে আমার। ওগো, ওগো, তুমি চুপ করো। আমার কথা তুমি কাউকে বলো না। আমার মাথা দিব্যি। তুমি কি দিব্যি দিলে বকুল? এছাড়া আজ আমার কোনো উপায় নেই গো, উপায় নেই। এই ছোট লোকের মেয়ে, কোন সম্পর্কের অধিকারে তুই আমার স্বামীকে আমার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছিস? কোন জাদুর টানে আমার মুখ থেকে আমার স্বামীকে ছিনিয়ে নিচ্ছিস? কি হয়েছে বৌমা, কি হয়েছে? তুমি এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন? চিৎকার না করলে যে আপনারা শুনতে পান না, চোখে আঙুল দিয়ে দেখিয়ে না দিলে আপনারা কিচ্ছু দেখতে পান না। তোমার এসব কথার অর্থ কি বৌমা? বেশ তো দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছেন, একবার ভেবে দেখেছেন সেই কাল সাপ আমার বুকে বসে আমাকেই ছবল মারছে? তোমার কথা নিয়ে আমি কিছুই বুঝতে পারছি না। আপনাদের স্বাদের বকুল আমার স্বামীর সঙ্গে অবৈধ প্রেমে লিপ্ত হয়েছে। আমার ধ্রুব আর বকুল, না না, এ কখনো হতে পারে না। ধ্রুব কখনো আদর্শচ্যুত হতে পারে না, আর বকুলেরও মনে কোনো পাপ থাকতে পারে না। তুমি হয়তো ভুল করে। হ্যাঁ, ভুল কি ঠিক সেটা বকুলকেই জিজ্ঞাসা করুন। আমি আজই বকুলকে জিজ্ঞেস করবো। সত্যি যদি ওরা কোনো অন্যায় করে থাকে আমি কিছুতেই ক্ষমা পাবো না, কিছুতেই না। তবু আমি আমার বিশ্বাসের উপর আস্থা রেখে তোমাকে জিজ্ঞেস করছি বকুল, তুমি বলো তো, তুমি নির্দোষ, তুমি নিষ্কলঙ্ক, বলো মা, বলো। বাবা, বলে বকুল বলো, তোমার কথার উপর সবকিছু নির্ভর করছে। তুমি বলো বৌমার এই সাজার অভিযোগ সম্পূর্ণ মিথ্যে? না, বকুল, বৌঠানের অভিযোগ সম্পূর্ণ সত্যি। এছাড়া আমি আর কিচ্ছু বলতে পারবো না। কি বললে বকুল? তুমি কি না? ছি বকুল, ছি! এত নিষ্ঠুরে আমাদের বিশ্বাসকে চুপ
আমি চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে চলে যাব। না না না, এই বাড়িতে এই শয়তানি স্থায়ী হবে না কিছুতেই। তুমি ঠিক বলেছো বৌঠান, তুমি ঠিক বলেছো। আর তো আমার এই বাড়িতে থাকা চলে না। আমি না গেলে বাবা যে এক বিন্দু জল স্পর্শ করবে না। তাই তো বাবার কথা রাখতে আমি চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ বকুল দিদি? জানি না গো রামা, তুমি আমি জানি না। আমার ভাগ্য যে আমাকে কোথায় নিয়ে যাবে আমি বলতে পারবো না। তুমি আমার সঙ্গে চলো বকুল দিদি। আমি যেমন করে হোক তোমার স্বামীকে আমি খুঁজে বের করবো। তাই দুখানা পা জড়িয়ে ধরে আমি বলবো, দাদা বাবু, আমার এই বকুল দিদিকে তুমি একসঙ্গে দাও দাদা বাবু। আমার বকুল দিদিকে তুমি একসঙ্গে দাও। বকুল দিদিকে একসঙ্গে দাও। বৌঠান, তুমি যেন সময় মতো বাবার ওষুধ দিতে ভুলো না বৌঠান। আর তোমার কাছে শুধু আমার একটা অনুরোধ, তোমার স্বামী যে বড় ভালো মানুষ বৌঠান, তুমি যেন তাকে ভুলে বোঝো না, ভুলে বোঝো না। যেও না, যেও না মুকুল, যেও না। আমাকে ভিখারি সাজিয়ে তুমি এ বাড়ি থেকে চলে যেও না। এরা তোমাকে আশ্রয় না দিলেও আমি তোমাকে আশ্রয় দেবো মুকুল। তুমি ফিরে এসো মুকুল। না গো বাবু না, আর যেটা হয় না, তুমি তোমার স্ত্রীকে নিয়ে সুখে থেকো বাবু। তুমি কি বকুলের সমস্ত স্মৃতি মন থেকে মুছে ফেলো, আর আজকে থেকে তুমি বকুলকে ভুলে যাও। তুমি শুধু মনে করো তোমার বকুলে মারা গেছে। মুকুল, তুমি ফিরে এসো। ওকে যেতে দে তো বাবু, তুই যেতে দে। বকুলকে আমি ঠিক ফিরিয়ে আনবো মা। বকুল যদি না আসে আমি এ বাড়িতে আর কোনোদিন আসবো না। আমার অপরাধের সাজা ওই অসহায় মেয়েটার মাথায় চাপিয়ে দিয়ে কত সহজে তাকে অপমান করে তোমরা বাড়ি থেকে তাড়িয়ে দিলে। অথচ তোমরা কেউ জানোই না যে বকুল আমার কে। বকুল যদি এ বাড়িতে না থাকে আমি তোমাদের এই ধুলোকে তোমরা আর খুঁজে পাবে না মা, আর খুঁজে পাবে না। তোমাদের চোখেও চাকরানি হলেও বকুল হচ্ছে আমার সুখ দুঃখের সাথে, আমার এই হৃদয়ের স্পন্দন। বকুলই হচ্ছে আমার প্রথম ভালোবাসা। বকুলের দিব্যি দোহাই দিয়ে তাকে এ বাড়িতে চাকরি করে রাখা হয়েছিল। এখন সেই নির্মম সত্যটা আজ আমি এক্ষুনি প্রকাশ করব। বল, বকুলের সাথে কিসের সম্পর্ক? বকুল, ওই বকুলই হচ্ছে আমার প্রথম সঙ্গী। বকুল তোর প্রথম পক্ষের স্ত্রী। হ্যাঁ মা, আমার ভালোবাসার সিঁদুর পরিয়ে বকুলকে আমি বরণ করে নিয়েছিলাম। তাহলে তুই কথা আগে বলিসনি কেন? মৃত্যু শয্যায় শুয়ে থাকা বাবার
বকুল কিন্তু মরিতে আশ্রয় না দাও, তাহলে তাহলে আমি এই বাড়ি থেকে চিরদিনের মতো চলে যাব। আমি আর কোনোদিন এ বাড়িতে আসবো না মা। আমি আর কোনোদিন তোমরা দুজনকে খুঁজে পাবে না, কোনোদিন না। বকুল, বকুল। যাসনি বাবা? ওরে তুই যাসনি? আমরা তোর বকুলকে আমার নতুন করে ফিরিয়ে আনো। তুই যাসনি বাবা, তুই যাসনি। আমার সর্বসুখ যে বকুল ছিনিয়ে নিয়ে গেছে মা, তাই তাকে আমি ফিরিয়ে আনতে চললাম। বকুলকে যদি ফিরে পাই তবেই আমি এই বাড়িতে ফিরে আসবো না, মানে আমাকে ধুলোকে তোমরা কোনোদিন দেখতে পাবে না মা, আর কোনোদিন না, কোনোদিন না। বকুল! যাসনি বাবা? ওরে তুই ফিরে আয়, আমার স্বামীকে ফিরিয়ে আনো। আমার স্বামীকে ফিরিয়ে আনো। আমি যে পাপের প্রায়শ্চিত্ত করব। স্বামী, তুমি ফিরে এসো। তোমার না বলা কথা আমি আমি তার অন্তর দিয়ে অনুভব করেছি। আবার তোমার দু চোখের মাঝে দেখেছি আবার আমার ভালোবাসার ছবি। তবুও কি তুমি নীরব থাকবে? কথা বলবে না? কথা বলো না? বললে না তো? বললে না? এই মৃত্যু পথযাত্রী অবসর প্রতি আজও তোমার এত অভিমান? বেশ তো বেশ। আর কখনো আমি তোমায় ডাকবো না, আর কখনো আমার এই রক্তে রঙে আঁকবো না। তোমার আমার স্মৃতির ছবি, তোমার আমার ভালোবাসার ছবিগুলোকে আমি টুকরো টুকরো করে ছেড়ে ফেলবো। এই অন্ধকার মৃত্যুপুরের মাঝে মেয়েরা সাধারণ স্বপ্নে এসেছ। তুমি কে? তবে কি তুমি কি সেই আমার স্বপ্নপুরী রাজকুমারী? তবে তুমি কি আমার সেই ভালোবাসার চৌবল প্রেমের তুমি আমাকে চিনতে পারছো না? এই বিশ্বাসঘাতী চাপাকে তুমি চিনতে পারছো না? আমি তোমার চাপা, আমি তোমার চাপা। চিনেছি। এবার আমি তোমার ঠিক চিনতে পেরেছি। কেন চিনতে পারবো না? আমার বুকের রক্ত দিয়ে কত তোমার ছবি এঁকেছিল, আর সেই ছবিকে কত সুন্দর করে সাজিয়েছিল। দেখবে তুমি শুনছিলি? দেখবে এই রাজা আমি তোমাকে হারিয়ে যেতে দেবো না। আমি তোকে বাঁচিয়ে তুলবো। আমি তোকে বাঁচিয়ে তুলবো নক্ষত্র। চলো সবাই চলো। আবার বড় ইচ্ছে করো না। কিন্তু ওই নিষ্ঠুর নিয়তি আমাদের বাঁচতে ওই নিষ্ঠুর নিয়তি আমাদের বাঁচতে দেবে না।
চাপা, ও চাপা চাপা, ওই দেখো সবাই দেখো, কারো অন্ধকারের মাঝে তারা যেন আমাকে এমন করে হাত চালিয়ে ডাকছে। তোমাদের বিনষ্ট মুখটা আমি দেখতে পাচ্ছি না। তোমরা ফিরে যাও, তোমরা ফিরে যাও, আমি তোমাদের সঙ্গে যাবো না। আমি বলছো সাবা, আমি শান্ত হবো। সাবা, তুমি না তুমি না তুমি না আমাকে কি হবে? আমাকে ওই গাছতলার মাঝে ওই পথের ধারে গাছতলার মাঝে তুমি শুনিয়ে দেবে। চলো ওইখানে ছিল শান্তির কোলে। আমি 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 ভেঙে পড়ি। নামটা তো ভুলে গেছি। এই তোমাকে দেখার পর থেকে আমার মনে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড রসা চলে যায়। যা তবু তবু তোমাকে আমার কি হয় সুন্দরী? তোমার দেহে আছে খোদা, আমার মনে আছে অ্যাড্রেস কামড়ার খোদা। সেই খোদা মেটাতে আমি তোমার বুকে ঝাঁপিয়ে পড়ে পান করবো আখন্ড সুদা। এই কৌশিক রানীর মুখে ভেঙে ঘটাতে কে তোমার পক্ষে কেন আসবে না? তুই আমি মরিনি। তোমার ব্যবসার ইঞ্জেকশন আমাকে বন্ধ করতে পারেনি। ঈশ্বর থেকে বাঁচিয়ে রাখে। তোমার মতো শয়তান তার কতটুকু ক্ষতি করতে পারে কৌশল লাহিনী। শুধু তোমায় না গো, তোমার মতো অসংখ্য মা বোনদের নারীত্বকে খুন করে এই শয়তানটাকে তুই কিন্তু আমি জীবিত থাকতে একটা সতী নারী আমি বন্দি করতে দেবো না। তুই তুমি অনেক পাপ করেছো শয়তান। এই তোমার মতো শয়তানকে খুন করে আমি খুশি বুঝাই নিজের হাতে নিজে শুনে দেবো। মৃত্যুর মতো মজবুত হয় শয়তান। এবার আমাকে একবারে খতম করে দিব। কেন সুন্দরী? ওর জন্য এত দরদ উঠলে পড়লো কেন? তোর সাহস আর স্পর্ধা দেখে দাদা আমি অবাক হয়ে যাচ্ছি রে কঙ্কর। তাই ওই পুরস্কার সর্বলোকে আমি দিতে চাই। তোরই রেবারের তাজা পুনায়।
রমজান না মিস্টার লাহিড়ী, আমি সিনিয়র ইন্সপেক্টর কর্মদত্ত। আপনার বেআইনি তদন্ত করতে আমি রমজান ছেড়েছিলাম। ও মাই গড! শুধু তাই না মিস্টার লাহিড়ী, আপনার বেআইনি কাজের তদন্ত করতে আমি কঙ্কন বাবুকে বিষাক্ত ঘুমের ইঞ্জেকশন বদলে ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাখতাম। আপনি ঠিক সময় এসে না করলে হয়তো ওই শয়তানটা আমাকে খুন করে ওই ভদ্র মহিলা সর্বনাশ করতো। ওকে আমি অ্যারেস্ট করুন স্যার, ওকে আমি অ্যারেস্ট করছি। শিবান! আমায় ক্ষমা করুন স্যার। I am sorry, Mr. Lahiri. যা বলার আপনি আদালতে বলবেন। শিবান! অ্যারেস্ট করো। ওকে ওকে মিস্টার দত্ত, একটা কথা মনে রাখবেন, এই কোন আদালতই আমাকে শাস্তি দিতে পারবে না। তাই তাই যেদিন তোমাদের আদালত আমাকে মুক্তি দেবে, সেদিন আমি তোমার সঙ্গে শেষ বোঝা শেষ বোঝাপড়া তুমি কি করলে বলো? ঠিকই করেছি স্যার, ঠিকই করেছি। নিজের ইজ্জত হরণকারীকে আমি নিজের হাতে কুপিয়ে কুপিয়ে আপনি আমাকে অ্যারেস্ট করুন স্যার, অ্যারেস্ট। চাপা তুই, দিদি তুই এখানে? হ্যাঁ, এই জানাটা আমাকে এখানে তুলে এনেছে। এই ভদ্রলোক না এলে আমার ইজ্জত রক্ষা হতে পারে না। কোনো ভয় নেই রে দিদি, কোনো ভয় নেই। ওই দেখ, ওই শয়তানকে আমি নিজের হাতে কুপিয়ে কুপিয়ে খুন করেছি। আমি তোমাকে নিতে এসেছি বকুল। একে তুমি তুমি এসেছো গো, তুমি ভালো করেছো গো, ভালো করেছো। এই শেষ সময় তোমাকে